আরে আমার টুনিকে তো অনেক সুন্দর লাগছে। আমার টুনির মতো সুন্দরী রূপবতী এই বনে আর দুটো নেই। হয়েছে হয়েছে, এবার বলো তো, সকাল সকাল সেজে গুজে তৈরি হতে বলার কারণ কি? বলবো, কিন্তু সেটা এখন না, আর কিছুক্ষণ পরে আমি তোমাকে সব বলবো। এবার চলো যাওয়া যাক। এ কি তোতা দাদা, তুমি আবার সকাল সকাল আমার বাড়ির সামনে কি করছো? দেখ না রে টুনি, এত সকালে কেউ অটো চালায়? আমার তো এত সকালে ঘুমই ভাঙে না, কিন্তু কি করব বল, টোনা নাকি তোকে নিয়ে কোথায় ঘুরতে যাবে, তাই এতবার করে বলার পর আমি রাজি হলাম। দিলি তো আমার সারপ্রাইজটা নষ্ট করে। ও, তুই টুনিকে সারপ্রাইজ দিবি বুঝি? তা আগে বলবি না? আমার ভুল হয়ে গেছে রে টোনা। হয়েছে, ভুল যখন করেই ফেলেছিস তাহলে আর মাপ চাইতে হবে না। এবার আমাদের ঘুরতে নিয়ে চল। ওয়াও, কি সুন্দর একটা জায়গা! টোনা, এই টোনা, আমাদের বনে যে এত সুন্দর একটা জায়গা আছে, আগে তো জানতাম না গো। তুমি এখানে এসে খুশি হয়েছো টুনি? হ্যাঁ টোনা, আমি অনেক খুশি হয়েছি। এবার বলো তো, আমাকে হঠাৎ এমন সারপ্রাইজ দেওয়ার কারণটা কি? সত্যি বলতে আমি অনেক দিন পর বাবা হতে যাচ্ছি, আর এই খুশিতে তোমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এলাম। ওই দেখো টুনি, তোমার পছন্দের ফুচকা। চলো, আজ তোমাকে মন ভরে ফুচকা খাওয়াবো। ওই তো পার্কে সবাই আসতে শুরু করেছে, তাই এক্ষুনি আমাকে আমার কাজে লেগে পড়তে হবে। আসুন আসুন, নিজেরও সন্তানের ভবিষ্যৎ জেনে যান। আসুন আসুন, আপনার গর্ভে থাকা সন্তানের ভবিষ্যৎ জেনে যান। এই কালু, চলো না, আমরা আমাদের গর্ভের সন্তানের ভবিষ্যৎ জেনে নেই। চলো না কালু, চলো। ওই ওই, আমার কাছে এসে বসে যা। আমি তোদের সম্পর্কে সব জানি। ইল বাবা। তাই নাকি বাবা? তাহলে বলুন তো দেখি, আমার গর্ভে থাকা সন্তান দেখতে কেমন হবে? ওরা কি আমার মতো কালো হবে, নাকি চাঁদের মতো সুন্দর হবে? ইল বাবা, তুই আমার দিকে তাকা দেখি। ইল বাবা, শোন, তোর কালো দুই কন্যার জন্ম হবে, আর তারা কালোই হবে। তাদের চেহারায় থাকবে অসম্ভব মায়া। ইল বাবা। কি? আমি কালো, আমার স্ত্রী কালো, আবার আমার সন্তানরা হবে ওরাও কালো? না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্রণাম নেবেন বাবা। বলছিলাম কি, আপনি তো অন্তর্যামী, আপনি সব কিছু বুঝতে পারেন, তাই আপনি একটু গণনা করে বলুন না, আমার স্ত্রীর গর্ভে থাকা সন্তানরা ভালো আছে কিনা। ইল বাবা, শোন তবে, তোদের সন্তান খুবই ভালো আছে, আর তোদের সন্তান দেখতে চাঁদের মতো সুন্দর হবে, আর তোদের সন্তানরা হবে খুবই ভাগ্যবতী। ইল বাবা। সন্তান কালো হোক বা ফর্সা, বাবা মার কাছে তাদের সন্তানরা কখনো অসুন্দর হয় না। তাই আমার সন্তানরা ভালো থাকলেই হবে। সৃষ্টিকর্তা যেন আমাদের সন্তানকে ভালোভাবে এই পৃথিবী দেখায়। এরপর সবাই তান্ত্রিককে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পরে কাকুলি ও টুনি দুজনে দুটো করে ডিম দেয়। কালু, আমার জন্য খাবার নিয়ে এসো, আমার যে খুব খিদে পেয়েছে গো। এক্ষুনি দিচ্ছি কাকুলি, তুমি আমাদের ডিম সন্তানের খেয়াল রেখো। এরপর কালু কাকুলির জন্য খাবার নিয়ে আসে, আর কাকুলি অনেক মজা করে খাবার খেতে থাকে। অন্যদিকে টোনা তার দুই ডিম সন্তান হওয়ার জন্য সবার বাড়িতে মিষ্টি দিতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমার ঘরে কালো কন্যার জন্ম হবে না, এ আমি কিছুতেই হতে দিব না। এ কথা বলে কালু ডিম দুটো হাতে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায়।
ইল বাবা, কি ব্যাপার কালু? এত রাতে তুমি ডিম নিয়ে আমার ঘরে কেন এসেছো? বলছি কি তান্ত্রিক বাবা, আপনি তো সব পারেন, আর আপনার তো অনেক ক্ষমতা, তাই আমাদের ডিম থেকে কালো সন্তান জন্ম নেওয়ার আগেই আপনি এদেরকে ফর্সা করে দিন। এর জন্য যত টাকা লাগে আমি আপনাকে দিব। সেটা তো আমি পারবো না রে কালু, কিন্তু এখন যদি আমি তোকে না করে দেই তাহলে তো তোর কাছ থেকে টাকা নিতে পারবো না। এখন যেভাবেই হোক তোর ডিমকে ফর্সা করার দায়িত্ব আমার। হা 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 হা। কি হলো তান্ত্রিক বাবা, কিছু একটা তো করুন, কিছু তো বলুন। ঠিক আছে, আমি তোদের ডিমদেরকে ফর্সা করে দিতে রাজি, তবে আমাকে এর জন্য 10,000 টাকার বেশ কিছু সময় দিতে হবে। টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না তান্ত্রিক বাবা, কিন্তু আপনার কতক্ষণ সময় চাই বলুন তো? শোনো কালু, তুমি তোমার ডিমদেরকে আমার কাছে রেখে যাও, আর আজ ভোর হতেই তুমি তোমার ডিমদেরকে নিয়ে যেও। এরপর কালু তার ডিম কন্যাদের তান্ত্রিকের কাছে রেখে চলে যায়। এদিকে তান্ত্রিক ডিম দুটো নিয়ে টুনির বাড়িতে চলে যায়। টুনির ঘরের দরজা বন্ধ তো, কি হয়েছে? জ্বালানো তো খোলা আছে। এবার দেখ কালু, আমার জাদুর কামাল। এরপর তান্ত্রিক জাদু করে টুনির ডিমগুলোর সাথে কাকুলির ডিমগুলো পরিবর্তন করে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে ভোর হয়ে যায়। আর কালু 10,000 টাকা দিয়ে তান্ত্রিকের কাছ থেকে তার ডিমগুলো নিয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। কি ব্যাপার টুনি, আমার কন্যারা এখনো ডিম থেকে বের হয়ে আসছে না কেন? আমার যে আর তর সইছে না। এই তো আমাদের কন্যারা ডিম থেকে বের হয়ে এসেছে। কিন্তু তান্ত্রিক বাবা যে বলল আমাদের সন্তানরা চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু এরা তো দেখছি অনেক কালো, আর আমাদের চেহারার সাথে এদের কোনো মিল নেই। চুপ করো টোনা, বাচ্চাদের সামনে এসব বলতে হয় না, জানো না? আর তাছাড়া এরা তো আমাদের কন্যা, আর কালো আর ফর্সা সবই সৃষ্টিকর্তার হাতে। মা, মা, তুমি আমার মা। আমাদের অনেক খিদে পেয়েছে মা, আমাদেরকে ফল খেতে দাও। এই নে রে মা, তোদের জন্য তোদের বাবা মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল আর কলা এনে রেখেছে, তোরা পেট ভরে ফল খেয়ে নে তো দেখি। এ কি, আমাদের সন্তানরা দেখতে এত সুন্দর হয়েছে, কিন্তু তান্ত্রিক বাবা যে বলল। দূর, তান্ত্রিক বাবা আমাদের মিথ্যে কথা বলেছে, এজন্য বলি ওসব ভণ্ড তান্ত্রিককে বিশ্বাস করো না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ঠিক বলেছো গো, সত্যি আমি তান্ত্রিকের কথা বিশ্বাস করে ভুল করেছিলাম, তবে আমি আমার দুই কন্যাকে পেয়ে অনেক খুশি হলাম। তোমরা আমাদের মা বাবা, আমাদের যে অনেক খিদে পেয়েছে, তবুও তোমরা আমাদের খেতে দিচ্ছ না কেন? তোদের দুজনের চেহারার দিকে তাকিয়ে আমরা সব ভুলে গেছি রে মা। এই কালু, তাড়াতাড়ি ফলের ঝুড়িটা নিয়ে এসো তো দেখি। এরপর কালু টুকি ও টুনটুনকে ফল খেতে দেয়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরদিন সকালে হে কি টুনি, তোরা সকাল সকাল আমার বাড়িতে কেন? আর তোদের দুই কন্যাকে দেখতে আমাদের মতো হয়েছে কেন? মা, মা, তুমি আমাদের মা, আর তুমি হলে আমাদের বাবা। যা যা এখান থেকে। কে তোর বাবা? আমি তো ফর্সা সন্তানের বাবা, তোদের মতো কালো মেয়েরা আমাদের সন্তান হতে পারে না। চুপ করো কালো দাদা, নিজের সন্তানদের কালো বলতে লজ্জা করে না তোমার?
তুমি একজন বাবা হয়ে কি করে পারলে নিজের ডিমদেরকে ভণ্ড তান্ত্রিকের কাছে দিয়ে আসতে? মানে এসব তুই কি বলছিস টুনি? আর এসব তুই কি করে জানলি বলতো? আমি বলেছি, আমি টোনা আর টুনিকে সব সত্যি কথা বলে ফেলেছি। আর এই নাও কালু, তোমার 10,000 টাকা। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টুনি, কি হয়েছে ঠিক করে বল তো শুনি। এরপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে। আর এসব জানাজানি হওয়ার আগে আমি কাল রাতে এই বন ছেড়ে পালিয়ে যাচ্ছিলাম, আর তখনই আমার সামনে এই 2 কালো কন্যা আসে। কোথায় যাচ্ছে তান্ত্রিক আঙ্কেল? আমাদেরকে অন্য কারো বাড়িতে রেখে তুমি এভাবে পালিয়ে যেতে পারবে না আঙ্কেল। এ কি, এরা এই কথা কিভাবে জানলো? আর সব থেকে বড় কথা, এরা এত ছোটতে উড়তে শিখলো কিভাবে? আমরা সব আগে থেকেই বুঝতে পারি, আর তুমি মনে মনে যা বলছো সেটা আমরা শুনতে পাচ্ছি আঙ্কেল। এটা আমাদের এক অলৌকিক ক্ষমতা। সে কি? এসব তোরা কি বলছিস? আমরা ঠিক কথাই বলছি আঙ্কেল। আর তুমি এই কাজটা করে অনেক অন্যায় করেছো। তুমি 4 জন কন্যাকে তাদের আসল বাবা মার ভালোবাসা থেকে তাদেরকে বঞ্চিত করেছো। এই শাস্তি আমরা 2 কালো কন্যা তোমাকে নিজের হাতে দিব। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে তোরা এবার থাম, আমাকে যা করতে বলবি আমি তোদের সব কথাই শুনবো। তবু তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তাহলে কাল আমাদের আসল বাবা মার কাছে গিয়ে সব সত্যি কথা স্বীকার করে নিবে, তবে তুমি মুক্তি পাবে। ছি কালু, তুমি আমার সন্তান কালো হবে জেনে নিজের সন্তানদের সাথে এমন অন্যায় কাজটা করতে পারলে? ঠিক আছে, আমি আমার 2 কালো কন্যাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না কাকুলি, তুমি আমাদের সন্তানদের নিয়ে কোথাও যেও না। আমার ভুল হয়ে গেছে কাকুলি, ভুল হয়ে গেছে। ওরে তোরা তোদের এই বাপকে মাফ করে দে, মাফ করে দে। বাবা, আমাদের বাবা। সন্তান কালো হোক বা ফর্সা, নিজের সন্তানের মতো অন্য কারো সন্তানের উপর তেমন কোনো মায়া আসে না। নিজের সন্তানদের ভালোবাসতে শেখো, কালো বলে অবহেলা করো না। ওগো, তুমি তো জানোই খালি পেটে আমার একদম ঘুম আসে না। তুমি এক্ষুনি আমাকে খাবার নিয়ে এসে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। কণিকা, সারাদিন অনেক চেষ্টা করেছি পাখিদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে, কিন্তু পারিনি গো। এখন আমি কোথায় খাবার পাবো তুমি বলো? এর চেয়ে ভালো তুমি ঘুমানোর চেষ্টা করো। না যোগ্য না, আমার ঘুম আসবে না। যোগ্য, চলো আমরা টুনির বাড়ি থেকে খাবার ডাকাতি করে নিয়ে আসি। না বাবা না, টুনি অনেক চালাক, আর যদি একবার ধরা পড়ি তাহলে টুনি চিৎকার করে সবাইকে ডাকবে আর আমাদের শাস্তি দিবে। আরে ভয় পেও না তো, আমরা মুখোশ পরে যাব আর সাথে একটা ছুরিও নিব। টুনি ছুরি দেখলে ভয় পাবে আর খাবার দিয়ে দিবে, বুঝেছো? এবার চলো তাড়াতাড়ি। এরপর যোগ্য কণিকার কথায় রাজি হয়। আর মুখোশ পরে টুনির বাড়ির সামনে আসে আর দরজায় শব্দ করতে থাকে। এত রাতে আবার কে এলো দেখি তো, জিজ্ঞাসা করি। কে কে দরজা ধাক্কাচ্ছো? যোগ্য, আমাদের আসল পরিচয় জানলে এই টুনি আবার দরজা খুলবে না। এর চেয়ে ভালো তুমি তোতার কণ্ঠে কথা বলো, তোতার কণ্ঠ শুনলেই টুনি দরজা খুলে দিবে। আমি রে বোন তোতা, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে রে, তাই তোর কাছে চলে আসলাম। টুনি বোন, দরজাটা খুলে দে। তোতার কণ্ঠ শুনে টুনি দরজা খুলে দেয় আর যোগ্য কণিকার সাথে সাথে টুনিকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। এই কে তোমরা? আর আমার বাড়িতে কি তোমাদের? হ্যাঁ, তোতা দাদা কোথায়? এই বলো। তোর তোতা দাদার কণ্ঠে আমরা ডেকেছি। তোর ঘরে যা যা খাবার আছে সব আমাদের দিয়ে দে। তোমাদের মুখোশ খুলে বলছি, শয়তান, আমার ঘরে কোনো খাবার নেই। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি খাবার বের করে দে, নয়তো এই ছুরি দিয়ে গলা কেটে দিব। না না, তোমরা আমাকে মেরো না,
খাবার বের করে দিচ্ছি। নিয়ে গেল রে, সব লুট করে নিয়ে গেল। আবার আমার এত কষ্টে জমানো খাবারগুলো ছিনিয়ে নিয়ে গেল। কাল থেকে আবারও আমাকে কষ্ট করে খাবার খুঁজতে হবে। হায় হায় রে। পরের দিন সকালবেলা যজ্ঞ আর কণিকা নদীর পাড়ে বসে বলতে থাকে। যজ্ঞ জানো, কালকে কিন্তু ভীতু টুনিকে দেখে আমার অনেক হাসি পেয়েছিল। আমি অনেক কষ্টে হাসি আটকিয়েছি। ভীতু টুনি ছুরিটা দেখে খাবারগুলো দিয়ে দিল, তাই না বলো? আমার তো এখনো হাসি থামতেই চাইছে না। হা হা হা। আরে কণিকা, আমারও তো একই অবস্থা। তবে যাই বলো, তোমার অনেক বুদ্ধি আর সাহস আছে বটে। তোমার বুদ্ধির জোরে তো অতগুলো খাবার পেয়েছি আমরা। বেশ কয়েকদিন আর কোনো খাবারের চিন্তা করব না। যজ্ঞ কণিকা যখন এসব বলছিল, ঠিক তখনই পেছন থেকে এসব কথা টুনি শুনে ফেলে আর ওদের সামনে চলে আসে। তার মানে কাল রাতে তোমরাই আমার বাড়ি লুট করতে গিয়েছিলে? আমি তোমাদের সব কথা শুনেছি। এসব কি বলছিস? আমরা কিচ্ছু করিনি, চলে যাই এখান থেকে। আমি তোমাদের কাল রাতের কথা বনের সবাইকে বলে দিব আর তোমাদের কঠোর শাস্তির ব্যবস্থা করব, তোমরা দেখো। যজ্ঞ, এবার কি হবে বলো তো? টুনি সবাইকে যদি বলে তাহলে তো আমাদের শাস্তি দিবে। আরে তুমি চিন্তা করো না, টুনির কাছে কোনো প্রমাণ নেই। চলো আমরা বাড়িতে যাই। এরপর যজ্ঞ আর কণিকা ওখান থেকে বাড়িতে চলে আসে। আর কিছুক্ষণ পর টুনি তোতা, কবুতর, বিউটিকে নিয়ে যজ্ঞ আর কণিকার বাড়িতে চলে আসে। এই বেটা শয়তান ডাকাত যজ্ঞ, বাইরে বেরিয়ে আয় বলছি। টুনির বাড়িতে ডাকাতি করার জন্য কঠোর শাস্তি পাবি তোরা। কি সব আলতু ফালতু কথা বলছো? আর তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমরা টুনির বাড়িতে ডাকাতি করেছি? টুনি, কি প্রমাণ আছে? তাড়াতাড়ি তুই বললেই আমরা এদের শাস্তি দিব রে। দাদা, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমি নিজেই প্রমাণ। এরা নদীর পাড়ে বসে সব বলেছে আর আমি ওদের কথা সব শুনে ফেলেছি, জানো? এই টুনি মিথ্যে কথা বলছে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে ও। এর কথা কেউ বিশ্বাস করবে না তোমরা। প্রমাণ ছাড়া আমরা কাউকে শাস্তি দিতে পারবো না। এই চলো সবাই। এরপর সবাই ওখান থেকে চলে যায় আর টুনি কান্না করতে করতে নিজের বাড়িতে চলে আসে। যজ্ঞ, ওই টুনি সবার সামনে আমাদের অপমান করেছে, ওকে তো একটা কঠোর সাজা দিতেই হবে। ঠিকই বলেছো, চলো ওর ঘর ভেঙে দিয়ে ওকে এই বন থেকে তাড়িয়ে দিব। এরপর যজ্ঞ আর কণিকা টুনির বাড়িতে আসে। তোমরা তোমরা আবার এখানে কেন? হ্যাঁ, কি নিতে এসেছে এবার চোরের দলেরা? আমরা এবার কিছু নিতে আসিনি, কিন্তু তোকে এই বন থেকে তাড়াতে এসেছি। মানে কি বলছে এসব, বলো তো? দাঁড়িয়ে থেকে লাভ নেই কণিকা, চলো ঘর ভাঙতে শুরু করো। দাঁড়াও বলছি, এমনটা করো না। আমার কোনো আত্মীয় স্বজন নেই, দাঁড়াও, ভেঙো না আমার ঘর। তোকে যদি আর কখনো এই বনে দেখি তাহলে মেরে ফেলবো। আমাদের অপমান করার শাস্তি এটা। আমার সাথে অনেক অন্যায় করেছিস তোরা। সৃষ্টিকর্তা তোদের এই পাপের শাস্তি দিবেই দিবে। থাকবো না আমি এখান থেকে, বনের গভীরে চলে যাব। একটুও থাকবো না এখানে আমি। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুতেই তো কিছু বুঝতে পারছি না। সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো। আমি এই কষ্ট যে আর সহ্য করতে পারছি না। এ কি রে মা, তোর কি হয়েছে? কোথা থেকে এসেছিস তুই? আর এভাবে কাঁদছিস বা কেন বলতো? শান্ত হ মা, শান্ত হ। সবই তো শুনলাম, সব অন্যায়কারীরা একদিন না একদিন ঠিক শাস্তি পাবে পাবে। আমি
আমি তোকে সাহায্য করব। চল আমার সাথে আমার বাড়িতে চল। আমি কি দেখছি? আঙ্গুর গাছে বড় লাউ? এটা কিভাবে সম্ভব বুড়িমা? আমি আমি স্বপ্ন দেখছি না তো? না রে মা, তুই স্বপ্ন দেখছিস না, বাস্তব দেখছিস। কিন্তু বুড়িমা, এটা কি করে হলো? সব বলছি শোন। আমি একটা তান্ত্রিক বাবার ভক্ত ছিলাম। ওই তান্ত্রিক বাবা খুশি হয়ে আমাকে এই আঙ্গুর গাছটা দিয়েছিল। আর তান্ত্রিক বাবার জাদুর কারণে এই আঙ্গুর গাছে বড় লাউ ধরে। এই লাউটা জাদুই লাউ। ও, এবার তাহলে বুঝতে পারলাম। জাদুই লাউ, এই টুনি অনেক অসুস্থ। তুমি একে একটা ঘর দাও তো, আর কিছু খাবারও। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার জাদুর লাউকেও অনেক ধন্যবাদ। আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাজই তো এই বড় জাদুই লাউয়ের সাহায্যে অসহায়দের সাহায্য করা। আর দেরি করিস না মা, যা ঘরে গিয়ে খাবার খেয়ে নে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। টুনি অনেক সুখে বাস করতে থাকে। অন্যদিকে যজ্ঞ আর কণিকা বলতে থাকে, যজ্ঞ জানো, বনের গভীরে একটা বৃদ্ধার বাড়িতে আঙ্গুর গাছে বড় লাউ ধরেছে। আর ওই লাউটা নাকি জাদুই। ওই লাউটা পাখিতে সব ইচ্ছে পূরণ করে। সত্যি বলছো? চলো তাহলে এক্ষুনি গিয়ে ওই লাউটা নিয়ে আসি। এই, কে তোরা? আর আমার বাড়িতে কি তোদের? হ্যাঁ, তোরা কি আমার কাছে সাহায্য চাইতে এসেছিস নাকি বলতো? আমরা সাহায্য চাইতে নয়, আমরা লাউ ছিনিয়ে নিতে এসেছি, বুঝেছো বুড়ি? কণিকা, যাও লাউটা ছিনিয়ে নিয়ে আসো। তোরা তোরা আবারও এখানে এসেছিস? সেদিন শাস্তি দিতে পারিনি, কিন্তু আজ তোরা বেঁচে ফিরবি না। বুড়িমা, এরাই আমার ঘর ভেঙে আমাকে তাড়িয়ে দিয়েছিল। এদের শাস্তির ব্যবস্থা করো বুড়িমা। শয়তান অত্যাচারীরা, লাউ ছিনিয়ে নিবি তাই না? তারা দিচ্ছি। এই লাউ, এরা অন্যায়কারী, এদের শাস্তি দাও তাড়াতাড়ি। বৃদ্ধার কথা শুনি জাদুই লাউ দুটো লাঠি বের করে আর যজ্ঞ আর কণিকাকে মারতে থাকে। আর যজ্ঞ কণিকা এক পর্যায়ে মার খেতে খেতে ওখান থেকে পালিয়ে যায়। আর টুনি বৃদ্ধার বড় লাউকে নিয়ে অনেক সুখে বাস করতে থাকে। টুনি বোন, এই টুনি বোন, ঘরে আছিস? হ্যাঁ দাদা, ঘরে আছি। কিছু কি বলবে দাদা? আজকে কি তুই খাবার খুঁজতে যাবি না নাকি? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, খাবার খুঁজতে দেরি হয়ে যাচ্ছে যে। দাদা, আমার শরীরটা ভালো লাগছে না। আজ আমি খাবার খুঁজতে যেতে পারবো না দাদা। কি হয়েছে তোর দেখি? টুনি বোন, তোর তো জ্বর হয়েছে, তোর শরীর একদম পুড়ে যাচ্ছে। এই শরীর নিয়ে তো তুই সত্যি খাবার খুঁজতে যেতে পারবি না। এখন কি হবে? আরে যজ্ঞ, তুমি একাই খাবার খুঁজতে যাও, আর আমি বরং টুনি বোনের সেবা করি। না দিদি, আমার সেবা করতে হবে না। আমি এমনিতেই ভালো হয়ে যাব। তোমরা দুজন বরং খাবার খুঁজতে চলে যাও। টুনি, তুই আমাদের প্রতিবেশী, আর তোর অসুস্থতায় আমরা সেবা করব না, তা কি হতে পারে? তুই চুপ করে বস তো, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। কি ব্যাপার যজ্ঞ, দাঁড়িয়ে কেন আছো? তুমি যাও। হ্যাঁ কণিকা, যাচ্ছি। টুনি বোন, তুই চিন্তা করিস না, আমি আসার সময় তোর জন্য ওষুধ নিয়ে আসবো। কণিকা টুনির সেবা করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। কণিকার সেবায় টুনি সুস্থ হয়ে ওঠে। সন্ধ্যার দিকে যজ্ঞ খাবার আর ঔষধ নিয়ে আসে টুনির ঘরে। কণিকা, এই খাবারগুলো টুনিকে খাইয়ে দাও, আর খাওয়া শেষে এই ওষুধগুলো, বুঝেছো? দাদা, আমাকে খাইয়ে দিতে হবে না, আমি সুস্থ হয়ে গিয়েছি। বাহ, এ তো বেশ ভালো কথা। এই নে খাবার।
দাদা তোমরা অনেক ভালো, আমি ধন্য তোমাদের মতো প্রতিবেশী পেয়ে। আমি তোমাদের এই ঋণ কোনোদিনও ভুলবো না গো, কোনোদিনও ভুলবো না। রাত হয়েছে টুনি, তুই থাক, আমরা ঘরে যাচ্ছি। যজ্ঞ কণিকা ওদের ঘরে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বনে প্রচুর বেগে বৃষ্টি আর বাতাস বইতে শুরু করে। বাতাসের কারণে যজ্ঞ আর কণিকার ঘরটা দুলতে শুরু করে। ওগো, ঘরটা তো বাতাসে দুলছে, আমার অনেক ভয় লাগছে গো। আমি এত তাড়াতাড়ি ঘরের নিচে চাপা পড়ে মরে যেতে চাই না, চলো বাইরে যাই। আরে আরে কণিকা, ভাঙলো ঘর, বের হও তাড়াতাড়ি। ওরা দুজন অনেক তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আসে আর বৃষ্টিতে ভিজতে থাকে। এটা টুনি তার ঘর থেকে দেখে ওদের ডাকতে থাকে। দাদা দিদিরা, বৃষ্টিতে ভিজো না, আমার ঘরে চলে এসো। আমার ঘরটা অনেক মজবুত আছে, তাড়াতাড়ি এসো বলছি। ভাগ্যিস তোর মতো প্রতিবেশী পেয়েছি, নয়তো আজ ঘর ভেঙে বৃষ্টিতে ভিজে ঠান্ডার জমে মরে যেতে হতো। ধন্যবাদ রে টুনি বোন। হয়েছে দাদা, আর ধন্যবাদ দিতে হবে না। তোমরা বসো, আমি খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। বৃষ্টিতে খিচুড়ি দারুণ মজা হবে। যা টুনি, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আয়। টুনি রান্নাঘরে যায় আর খিচুড়ি রান্না করে নিয়ে আসে। আর ওরা সবাই খিচুড়ি খায়। টুনি, তোর হাতে জাদু আছে রে, খিচুড়িটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। এদিকে বাহিরে বৃষ্টি আর বাতাস দ্বিগুণ হারে বাড়তেই থাকে। এক পর্যায়ে টুনির ঘরটা দুলে ওঠে। দাদা দিদি, ঘরটা আমার দুলছে কেন? চলো সবাই বাহিরে, মনে হয় এক্ষুনি আমার ঘরটা ভেঙে পড়বে। চলো তাড়াতাড়ি। হায় হায়, এবার আমরা কোথায় যাব, কি করব? হে সৃষ্টিকর্তা, বৃষ্টিটা কমিয়ে দাও একটু। ওরা তিনজন কাঁদতেই থাকে। এক পর্যায়ে বৃষ্টি বাতাস কমে যায় আর টুনি যজ্ঞকে বলে, দাদা, বৃষ্টি তো কমেছে, এবার তো আমাদের ঘর বানাতে হবে। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় যে আর কিছুই আসছে না গো। আমাদেরকে তো কেউ টাকাও ধার দিবে না, এর চেয়ে ভালো চল আমরা মাটি দিয়ে দুটো ঘর বানাই। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছো, চলো চলো। ওরা তিনজন মাটি দিয়ে ঘর তৈরির কাজে লেগে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ওরা দুটো মাটির ঘর তৈরি করে। যজ্ঞ, এই মাটির ঘর দেখলে তো বনের সবাই আমাদের অপমান করবে, হাসি ঠাট্টা করবে। বনের সবাই আমাদের ছোট চোখে দেখবে। কিছু একটা করো যজ্ঞ। কণিকা, আমার মাথায় তো কিছুই আসছে না। এখন দেখছি অপমানের ভয়ে আমাদের মাটির ঘর দুটো ভেঙে ফেলতে হবে। না না দাদা, ঘর ভাঙতে হবে না, আমি বরং মাটির ঘর দুটোকে রং করব। আর রং করলে কেউই বুঝতে পারবে না যে এগুলো মাটির ঘর। ঠিকই বলেছিস, তোরা এখানে থাক, আমি বাজার থেকে রং নিয়ে আসছি। যজ্ঞ কিছুক্ষণের মধ্যেই বাজার থেকে রং নিয়ে আসে আর এরপর মাটির ঘর দুটো রং করে। যজ্ঞ, কণিকা আর টুনি যে যার মাটির ঘরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যজ্ঞ, আমাদের হাতে তো কোনো টাকা নেই, চলো আমরা টুনির মাটির ঘরটা বিক্রি করে দিই। কি বলছো কি এসব? ওই মাটির ঘরে তো টুনি থাকে, আর ওটা তো ও অনেক কষ্ট করে বানিয়েছে। বানিয়েছে তো কি হয়েছে, মাটির ঘর বানানোর বুদ্ধিটা তো আমারই ছিল। আর শোনো, ওই ঘরটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে বসে বসে খাবো, বুঝেছো? বুঝেছি, কিন্তু ঘর বিক্রি করব কার কাছে? আমি দেখেছি তোতা আর টিয়ে থাকার জন্য ঘর খুঁজছে, চলো আমরা ওদের কাছে যাই। এই তোতা, তোরা নাকি থাকার জন্য ঘর খুঁজছিস? আমরা একটা রং করা মাটির ঘর বিক্রি করব, তুই কি কিনে নিতে রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি। আর রং করা মাটির ঘর, সে তো অনেক ভালো। বলো কত টাকা দিতে হবে? 20,000 টাকা। 20,000 টাকা দিলেই হবে।
বলো ঘরের ঠিকানাটা এবার বলো, টাকা তো দিলাম। ঘরের ঠিকানা বলতে হবে না, চলো আমাদের সাথে চলো। যজ্ঞ আর কণিকা তোতা আর টিয়েকে টুনির ঘরের সামনে নিয়ে আসে। এই টুনি, এই ঘর থেকে বেরিয়ে যা। আমরা এই মাটির ঘরটা তোতার কাছে বিক্রি করেছি। কি বলছো এসব? বিক্রি করেছো মানে? এই মাটির ঘর তো আমার, আমি অনেক কষ্ট করে বানিয়েছি। চলে যাও এখান থেকে। আর এসব কি বলছো? হ্যাঁ, আর তোতা দাদা, তুমি কিনেছো আমার এই ঘর? তুমি সবকিছু যাচাই বাছাই করতে পারোনি? হ্যাঁ, যা বলছি এখান থেকে যাও। বুঝেছি, তুই সোজা কথায় ঘর থেকে বের হবি না, তোকে তাড়িয়ে দিতে হবে। তোমরা আমার সাথে অনেক অন্যায় করেছো, তোমরা আমাকে তাড়িয়ে দিলে। সৃষ্টিকর্তা তোমাদের কঠোর শাস্তি দিবে, কঠোর শাস্তি দিবে সৃষ্টিকর্তা তোমাদের। টুনি অনেক কান্নাকাটি করে চলে যায়। আরে বাহ, ঘরটা তো দারুণ সুন্দর। যজ্ঞ কণিকা, তোমাদের অনেক ধন্যবাদ। দিয়ে চলো ঘরে প্রবেশ করি। ওরা যে যার ঘরে প্রবেশ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন আবারও বনে প্রচুর বেগে বৃষ্টি আর বাতাস বইতে শুরু করে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে দুই রং করা মাটির ঘর ভেঙে যজ্ঞ কণিকা আর তোতাটির শরীরে পড়ে। আর ওরা মাটির ঘরের নিচে চাপা পড়ে মরে যায়। আমাকে খেতে দাও, আমার আর সহ্য হচ্ছে না। ক্ষুধার জ্বালায় আমার পেটে যন্ত্রণা হচ্ছে। দুদিন থেকে না খেয়ে আছি। মা, ও মা, কিছু বলে না কেন? খেতে দাও বলছি। মারে, ঘরে যে খাবার নেই, তোকে খাবার দিব কোথা থেকে? তুই তো দুদিন থেকে না খেয়ে আছিস, আর আমি যে 4 দিন থেকে। যাই হোক, চল পাখিদের বাড়িতে গিয়ে খাবার চাই। টুকি আর টুনি ওরে শালিকের বাড়িতে আসে। দিদি, ও দিদি, আমরা মামে অনেক অসহায় হয়ে তোমাদের বাড়িতে এসেছি গো। দিদি, আমরা বেশ কয়েকদিন থেকে না খেয়ে আছি। তুমি আমাদের একটু খাবার দাও, দয়া করো দিদি। তোর জন্য কি আমি খাবার বেড়ে বসে আছি নাকি? না খেয়ে আছিস, দূরে গিয়ে মর। আমাকে একদম বিরক্ত করবি না, গরিব কাঙালি, যা এখান থেকে। দিদি, আমাকে খাবার দিতে হবে না। আমার ছোট্ট মেয়েটাকে অন্তত সামান্য পরিমাণ খাবার দাও। অন্তত পক্ষে বাসি খাবার হলেও হবে। দয়া করো দিদি। তোকে কি ঢোল ঢাক বাজিয়ে চলে যেতে বলতে হবে নাকি রে? তুই সোজা কথার পাখি নোস। দাঁড়া, তোকে খাবার দিচ্ছি। শালিক একটা লাঠি তুলে নেয়। এই দেখে টুনি তার মেয়েকে নিয়ে উঠতে থাকে। ওরা আরো পাখিদের বাড়িতে গিয়ে খাবার চায়, কিন্তু কেউ ওদের খাবার দেয় না। টুনি টুকি অসহায় হয়ে উঠতে থাকে। মা, আমি আর উঠতে পারছি না। আমার শরীর কাঁপছে। দাঁড়াও মা, দাঁড়াও। মা, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বা দয়া করে কিছু খেতে দাও। আমি এক্ষুনি মরতে চাই না। এমন করে বলে না মা, একটু ধৈর্য ধর। সৃষ্টিকর্তা একটু হলেও খাবার মিলিয়ে দিবে। হে সৃষ্টিকর্তা, সাহায্য করো। মা, আর শক্তি নেই মা। তোমার সাথে আমার আর দেখা হবে না মা। আমাদের আর দেখা হবে না। চুপ কর মা, চুপ কর। এসব বলে না। ওই যে একটা হোটেল দেখা যাচ্ছে। তুই একটু ধৈর্য ধর, আমি ওখান থেকে কিছু খাবার নিয়ে আসছি মা। তাও এমন ভাবে বলিস না। তুই ছাড়া যে আমার কেউ নেই রে মা। টুকির এমন অবস্থা দেখে টুনি অস্থির হয়ে পড়ে। টুনি কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভিতরে প্রবেশ করে আর খাবার নিয়ে যেই না টুকির দিকে উঠে ধরে, ঠিক তখনই ওখানে যজ্ঞ কাকা আসে। খাবার চোর কোথাকার! আমার হোটেল ফাঁকা দেখে খাবার চুরি করতে এসেছিস? আজ তো তোকে কঠোর শাস্তি দিব। দাদা, আমার মেয়েটা না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে। খাবারটুকু তো পরিত্যক্ত ছিল, তাই নিয়েছি। দাদা, আমি খাবার চোর নই। যেতে দাও, আমার মেয়ের কাছে যেতে দাও। খাবার চোর হয়ে মুখে মুখে তর্ক করছিস? মুখ পুরি, দাঁড়া, তোকে আজ আমি মেরে ফেলবো। দাদা, এই খাবারের বিনিময়ে আমি হাজার লাঠির মার খেতে পারি। দাদা, আমাকে পরে মেরো, আগে খাবারটা মেয়ের কাছে নিয়ে যেতে
না পারলে আমার মেয়েটা মারা যাবে গো। যজ্ঞ টুনির হাতের খাবারটুকু কেড়ে নিয়ে রেখে দেয় আর আবারও মারতে শুরু করে। এদিকে টুকি পানি পানি, মা, ও মা, আমাকে পানি দাও, আমার অনেক কষ্ট হচ্ছে, মা। টুকি সাথে সাথে মারা যায়। এদিকে টুনি মার খেতে খেতে আহত হয়ে খালি হাতে টুকির কাছে ফিরে আসে। টুকি, মা, আমি তোর জন্য খাবার আনতে পারিনি রে মা। ওঠ মা, ওঠ। টুকি, কথা বল মা, কথা বল আমার সাথে। টুকি, টুকি, কি হয়েছে তোর? না, তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না টুকি। টুকি, ফিরে আয় আমার কাছে। আমি মা হয়ে তোর চাহিদা পূরণ করতে পারিনি, তোকে বাঁচাতে পারিনি রে। আমাকে ক্ষমা করে দিস টুকি, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। সৃষ্টিকর্তা, আমাকেও তুমি তুলে নাও, আমাকেও তুলে নাও। টুনির কান্না শুনে ওখানে একটা বৃদ্ধা সহ বনের কিছু পাখি আসে। বৃদ্ধা বলতে থাকে, আহা, অসহায় মায়ের কান্না দেখে আমার বুকটা ফেটে কান্না আসছে। আগে যদি জানতাম তাহলে আমি এদের সাহায্য করতাম। এই, দাঁড়িয়ে কি দেখছিস? তোরা মৃত পাখির ছানাটা নিয়ে সৎকার করা। আমার মেয়েকে নিয়ে যেও না, আমার মেয়েকে আমার কাছে রেখে যাও, আমার কাছে দিয়ে যাও, আমি ওকে ছাড়া বাঁচবো না। টুকি, মা আমার। এই, তোরা আমার মেয়েকে দিয়ে যা বলছি, দিয়ে যা, তোরা আমার মেয়েকে দিয়ে যা। কাঁদিস না মা, এই পৃথিবীতে কেউ চিরদিন স্থায়ী হয় না, সবাইকে চলে যেতে হবে, আজ না হয় কাল। বৃদ্ধা চলে যায়। সবাই টুকির সৎকার করায়। টুকির শোকে টুনি একদম পাগলের মতো হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি একদম বদ্ধ উন্মাদ হয়ে যায়। দিন দিন টুনির পাগলামি বাড়তেই থাকে। টুকি, আমার টুকি, আয় মা, ফিরে আয়, আমি এখানে তোর জন্য বসে আছি। আয় মা, আমার বুকে আয়। আমি এখানে কেন? আমি বাড়ি যাব। এই মাসে এমন করে কাঁদছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? যাই তো, কাছে গিয়ে দেখি তো। কি হয়েছে মাসি? এমন করে কাঁদছো কেন? টুকিমা, তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই আমারটাকে সাড়া না দিয়ে থাকতেই পারবি না। আমি আজ অনেক খুশি, অনেক খুশি। চল মা, ঘরে চল, ঘরে চল তো, তোকে অনেক খাবার রান্না করে দিব। কি করছো কি? ছাড়ো আমাকে, আমার ভয় করছে। আমি তোমার মেয়ে নই, আমি শালু। মা, বাঁচাও আমাকে, এই পাগল টুনি আমাকে ভয় দেখাচ্ছে। এই অলক্ষী, এই নিজের মেয়েকে খেয়ে ফেলে এখন আবার আমার মেয়ের পিছু নিয়েছিস। ছাড় বলছি শালুকে। ছাড়বো না আমি আমার মেয়েকে। একদম কাছে আসবে না বলে দিলাম, কেউ কাছে আসবে না। টুকি, মা, বল, সবাইকে দূরে যেতে বল। বল, তুই আমার মেয়ে, তুই আমার সাথে যাবি। বল। ছাড়বি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই, মারছিস কেন রে? মারছিস কেন? টুকি ব্যথা পাবে তো। আমার লাগছে তো। ছাড় আমাকে। তোর পাগলামি আজ লাঠিতে ভালো করবো আমি। টুকিমা, ছাড়তে বল। আমার লাগছে। ছাড়ো আমাকে। আজকে তোকে বন থেকে তাড়িয়ে দিব। ভালো থাকতেও জ্বালাতন করতিস, আর এখন পাগল হয়েও করছিস। চল এই বন থেকে দূরে চলে যা বলছি। শালিক মারতেই থাকে। দূর থেকে পারুল এই সবকিছু দেখে মনে মনে বলে, আরে ওটা তো টুনি মাসি, কিন্তু শালিক মাসি এভাবে মারছে কেন? নিশ্চয়ই টুনি মাসি কোনো পাগলামি করেছে। না, এই টুনি মাসির কথা সহ্য
এভাবে মারবে? যাও যাও এখান থেকে। পারুলের কথায় সবাই চলে যায়। টুনি পারুলকে দেখে আবারও টুকি ভাবে আর বলতে থাকে, টুকিমা, টুকিমা, তুই আমার টুকি তাই না? আমার টুকি, আয় 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 আমার বুকে আয় মা। তোর জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম মা। কি হলো রে মা, কথা বলছিস না কেন? অভিমান করেছিস মায়ের উপর? হ্যাঁ মা, আমি তোমার টুকি, আমি তোমার উপর একটু অভিমান করিনি। চলো মা বাড়িতে চলো, তোমাকে আর কষ্ট পেতে দিব না। পারুল টুনিকে তার বাড়িতে নিয়ে আসে। পারুল তার মা বিউটিকে সব খুলে বলে। সব শুনে বিউটি বলে, খুবই ভালো করেছিস রে মা। কালকেই টুনিকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করব। এখন তুই ওকে কিছু খাওয়ানোর চেষ্টা কর। জানি না কতদিন থেকে বেচারি না খেয়ে আছে। পরের দিন টুনিকে নিয়ে পারুল আর বিউটি ডাক্তারের কাছে যায়। ডাক্তার টুনিকে বেশ ভালো করে চেক করে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। চিকিৎসা করে টুনি সুস্থ হয়। এমনকি টুনি তার আগের স্মৃতি ফিরে পায়। একদিন পারুল টুনিকে বলে, টুনি মাসি, আমি বনে ঘুরতে যাচ্ছি। মা নদীতে গিয়েছে। মা আসলে তুমি আমার কথা বলো কেমন? মারে সাবধানে বন ঘুরে তাড়াতাড়ি চলে আসবে। আমি একটা মেয়েকে হারিয়ে পাগল হয়ে গিয়েছিলাম। এবার তোকে হারালে মারাই যাব রে। আমি তোর মাঝে যে আমার টুকিকে খুঁজে পাই। আমার কিছুই হবে না, দুই মায়ের আশীর্বাদ আছে যে। আসি, তুমি সাবধানে থেকো। এইভাবে ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে। রূপসাপুর জঙ্গলে টুনি নামের এক পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। তার উপার্জনের একমাত্র উৎস ছিল তার একটা গাভী। আর টুনি সেই গাভীর দুধ দহন করে সবার বাড়ি বাড়ি দিয়ে টাকা আনতো। যাক বাবা, আজ অনেকগুলো দুধ হয়েছে। আজ আমি এগুলো বিক্রি করে বেশ টাকা ইনকাম করতে পারবো। তাহলে আজ আমি কি সুন্দর একটা পুতুলা কিনে দিবে, বুঝেছে মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা। চল এবার আমরা দুধগুলো তো সুখী মাসের বাড়িতে দিয়ে আসি। এরপর মা মেয়ে মিলে দুধ নিয়ে সুখীর বাড়িতে যায়। আজ এতগুলো দুধ এনে অনেক ভালোই করেছিস। আজ তো আমার মেয়ের জামাই আসবে, তাদের জন্য পিঠা পায়েস বানাতে হবে। আচ্ছা আচ্ছা নাও। আর দিদি, আজকে সব টাকাগুলো দিলে অনেক ভালো হতো আমার জন্য। আসলে আমার মেয়েটা একটা পুতুলের শখ করেছিল তো, তাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য টাকা নিয়ে আসছি। এরপর সুখী পায়রা আলমারি থেকে টাকা বের করে নিয়ে এসে টুনিকে দেয়। আর টুনি সেই টাকাগুলো নিয়ে বাজারে চলে যায় আর নিজের মেয়েকে একটা পুতুল কিনে দেয়। মা, তুমি অনেক ভালো। তুমি এখন বাড়ি ফিরে যাও, আমি আমার সব বন্ধুদের আমার পুতুলটা দেখিয়ে আসি। ঠিক আছে রে মা, তবে একদম কিন্তু দেরি করবি না। টুকি দৌড়ে তার বন্ধুদের কাছে যায় আর টুনি বাড়িতে ফিরে গিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওইদিকে টুকি, কুহু, দেখ না রে, আমার মা আমাকে কত সুন্দর আর দামি একটা পুতুল কিনে দিয়েছে। তাই নাকি রে? দে তো আমায় একটু তোর পুতুলটা। এই নে, সাবধানে কিন্তু খেলবি, একদম ফেলে দিয়ে আমার পুতুলটা ভাঙবি না। টুকির কথা শেষ হতে না হতেই কুহুর হাত থেকে পুতুলটা মাটিতে পড়ে যায় আর অমনি পুতুলটা ভেঙে যায়। এটা তুই কি করলি কুহু? আমার পুতুলটা ভেঙে দিলি তুই। এবার তুই আমাকে আমার পুতুল ফিরিয়ে দে। তুই কেন ভেঙে দিলি আমার পুতুল? ভেঙেছি, বেশ করেছি। এবার তুই গিয়ে আবার তোর মায়ের কাছ থেকে পুতুল কিনে নিস যা। আমরা অনেক গরিব আর আমার মায়ের কাছে এখন অত টাকা নেই যে আমাকে পুতুল কিনে দিবে। তুই আমাকে আমার পুতুল ফিরিয়ে দে। কুহু কিছুতেই তার পুতুল ফিরিয়ে দিতে রাজি হয় না আর টুকি কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে যায় আর তার মাকে পুতুলের সব ঘটনা খুলে বলে। এটা তো কুহু ভারী অন্যায় করেছে, আমাকে গিয়ে তো ব্যাপারটা দেখতে হয়। এরপর টুনি টুকিকে নিয়ে কালু কাকের বাড়িতে যেতে থাকে। ওইদিকে কুহু তার বাবাকে সব ঘটনা খুলে বলে।
এটা তুই কি করেছিস রে মা? এখন ওর মা এলে তো আমাদের গলায় পাড়া দিয়ে পুতুলের টাকা আদায় করেই ছাড়বে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করি তাহলে টুনি আর কোনোভাবেই আমাদের টাকা আদায় করতে পারবে না। আমাদের সাপও মরবে আর লাঠিও থাকবে। এরপর কালু কাক তার মেয়ের কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। এদিকে ততক্ষণে টুনিও সেখানে চলে আসে। কালু দাদা, তোমার মেয়ে আমার মেয়ের পুতুল ভেঙে দিয়েছে। আমার কাছে আর কোনো টাকা নেই যে আমি আমার মেয়েকে আবার নতুন করে পুতুল কিনে দিব। এবার তুমি আমার মেয়ের পুতুল ভাঙার ক্ষতিপূরণ দাও তো। এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তুই জানিস তোর মেয়ে আমার মেয়ের সোনা আংটিটা চুরি করে নিয়ে গিয়েছে? এবার তুই তাড়াতাড়ি আমার মেয়ের আংটিটা ফিরিয়ে দে, নয়তো এক্ষুনি আমি তোকে পুলিশে দিব। না মা, আমি কিছু চুরি করিনি। ওরা তোমাকে মিথ্যে কথা বলছে মা, আমি সত্যি বলছি মা। চুপ, তোরা মা মেয়ে আর কোনো কথা বলবি না, চোর কোথাকার। টুকি, আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি, হ্যাঁ? আজকালই আমার সাথে বাড়িতে চল, তারপর দেখবি আমি তোকে কি শাস্তিটাই না দেই। এই বলে টুনি রাগ করে তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর টুকিকে ধরে মারতে শুরু করে। তোকে আমি এত কষ্ট করে খাইয়ে পরিয়ে বড় করছি অন্যের মুখের কথা শোনার জন্য, হ্যাঁ? আর একবার যদি কারো বাড়িতে গিয়েছিস তাহলে আমি তোর পা কেটে তোকে ঘরে বসিয়ে রাখবো, এই বলে দিলাম। টুনি টুকিকে অনেক মারে আর তারপর মার থামিয়ে বাইরে চলে যায়। আহারে, আমার মালকিনটার আজ অনেক রাগ উঠেছে, অনেক কষ্ট পাচ্ছে আমার মালকিন। যাই, আমি বরং আমার মালকিনকে খুঁজে বাড়িতে নিয়ে আসি। গাভী বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে টুনিকে খুঁজতে বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত গাভী যে সেই গিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গাভী, এভাবে তুই আমাকে ছেড়ে চলে গেলি, এখন আমি দুধ কোথায় পাবো? আর আমার সংসারই বা কি করে চলবে? টুনি তার গাভীর জন্য ভীষণ কান্না করে, কিন্তু কেঁদেও তো আর কোনো লাভ নেই। গাভী আর কখনোই ফিরে আসে না। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। টুনির সংসারেও অভাবের আবির্ভাব ঘটে যায়। এইভাবে তো আর সংসার চলছে না। অবশ্য গাভীর কিছু গোবর মজুত করা আছে, আমি বরং সেগুলো দিয়ে কিছু ঘুঁটে বানিয়ে নেই। আজকাল ঘুঁটের বেশ চাহিদা পড়েছে। টুনি তার নিজের বুদ্ধিমতো ঘুঁটে বানাতে থাকে। এদিকে ঘুঁটে কেনার জন্য পাখিরাও চলে আসে। টনি, আমাকে কিছু ঘুঁটে দে তো। শালিক ঘুঁটে নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে টুনির ঘুঁটেগুলো শেষ হয়ে যায়, আর তার সাথে সাথে টুনির টাকাগুলো সব শেষ হয়ে যায়। মা, আমি যে খুব ক্ষুধা পেয়েছে মা, তুমি আমাকে কিছু খাবার দাও না মা। মারে, আমার কাছে যে কোনো খাবার নেই, আমি তোকে কোথা থেকে খাবার দিব বল? তুমি দেখো না মা, কোথাও কোনো খাবার পাও কিনা? আমার যে আর একদম ক্ষুধা সহ্য হচ্ছে না। টুনি আর কোনো উপায় না পেয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে, আর হঠাৎই তার সামনে একটা লাল লেবু দেখতে পায়। ও মা, কত বড় লাল লেবু! কিন্তু লেবু তো কখনো লাল হয় না, এটা কেন লাল? হোক, আমি বরং এটাকে বাড়িতে নিয়ে যাই। টুনি সামনের একটা গাছ থেকে কিছু ফল আর সেই লাল লেবু নিয়ে বাড়িতে ফিরে আসে, আর লেবুটা রান্নাঘরে রেখে বাইরে আসে। আর কিছুক্ষণের মধ্যে টুনি আবারও রান্নাঘরে যায়, আর রান্নাঘরে ঢুকে তো সে পুরো অবাক হয়ে যায়। এ কি, আমার বাড়িতে তো কোনো দুধ নেই, তাহলে পুরো রান্নাঘর জুড়ে দুধ কোথা থেকে এলো? আর লাল লেবুতেও তো দুধ লেগে আছে। দেখি তো লেবুটা একটা পাত্রে রাখলে কি হয়। টুনি লাল লেবুটা নিয়ে একটা পাত্রে রেখে দেয়। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। আর সবাই ঘুমিয়েও পড়ে। এরপর দেখতে দেখতে আবারও সকাল হয়ে আসে। আর টুনি ঘুম থেকে উঠে তার রান্নাঘরে চলে যায়, আর গিয়ে তো পুরো অবাক হয়ে যায়।
আরে আরে, পুরো পাত্র জুড়ে দুধ। নিশ্চয়ই এটা সৃষ্টিকর্তার কোনো আশীর্বাদ। আমি বরং এই দুধগুলো সব গরিবদের মধ্যে বিলিয়ে দেই। টুনি দুধগুলো নিয়ে সব গরিবদের মাঝে বিলিয়ে দেয়। এরপর বাড়িতে ফিরে আসে আর এসে তো পুরো অবাক হয়ে যায় তার গা ভিজে সেই লাল লেবুর জায়গায়। গাভি, তুই কোথা থেকে ফিরে এলি? আমি কোথাও যাইনি মালকিন। আসলে আমি আমার অহংকারের শাস্তি পেয়েছি। তুমি যেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে, সেদিন আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। আর এক সাধু পিপাসায় কাতর হয়ে আমার কাছে দুধ পান করতে এসেছিল, কিন্তু আমি দেইনি। তার কারণে সে আমাকে অভিশাপ দিয়েছিল, আর আমি লাল লেবুতে পরিণত হয়েছিলাম। আর আজ তুমি আমার দুধ দিয়ে ভালো কাজ করার কারণে আমি আবারও আমার আসল রূপে ফিরে আসতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে আবার তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছি। এখন আর তাহলে আমার কোনো অভাব থাকবে না। এরপর থেকে টুনি রোজ গাভীর দুধ দহন করে আর সেগুলো বিক্রি করে নিজের সংসার চালাতে থাকে। টোনা, তুমি তো বাজারে যাচ্ছ, আমার জন্য একটা মেকআপ আর একটা লিপস্টিক নিয়ে এসো, কেমন? আমার আগের মেকআপগুলো সব শেষ হয়ে গেছে। এই যে টুনি, তোমার এত চাই চাই কেন বলো তো? টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, যে যখন চাইবে আমি তখনই তোমাকে এনে দিব। তুমি এভাবে রেগে যাচ্ছ কেন বলো তো? তুমি তো আমার স্বামী। আমি তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো? তোমার এসব ন্যাকা ন্যাকা কথা এবার রাখো। তোমাকে জিনিস কিনে দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। কি এত বড় কথা? আমি তোমার বউ, আমি তোমার টাকা ভাঙবো, এতে তোমার এত ফোসকা পড়ছে কেন? হ্যাঁ, তোমার কি অন্য কেউ আছে নাকি? হ্যাঁ, যে তুমি তাকে সবকিছু দিয়ে দিবে? না, নেই, কেউ নেই আমার। তবে আমি এবার একটা বিয়ে করেই আনবো। তোর মতো ডাইনির সাথে আমি আর সংসার করতে পারবো না। যত সব। কি এত বড় কথা? আমি ডাইনি? হ্যাঁ, দেখি না কোন মেয়ে তোকে বিয়ে করে। একটা বউকে পালার মতো ক্ষমতা নেই, সেখানে কি না আর একটা বিয়ে করে আনবে। আমি যাচ্ছি বিয়ে করতে, থাক তুই এখানে। যা যা, কত পারিস দেখবো, নিয়ে আয় বিয়ে করে। এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। টনি টোনার অপেক্ষায় উঠোনে বসে থাকে। এরপর টোনা মুন্নি নামের একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢোকে। টোনা, এ তুমি কাকে নিয়ে এসেছো? এটা আমার নতুন বউ। তোমাকে বলেছিলাম না আমি আর একটা বিয়ে করে আনবো? আমি তাই করেছি। আমার কপাল পুড়িয়ে তুই বিয়ে করে এনেছিস? দাঁড়া, তোর এই বউকে আমি আজ তোর ঘরে ঢুকাচ্ছি। এই বলে টনি তার পাশে থাকা ঝাড়ু নিয়ে মুন্নিকে মারতে শুরু করে। তোর এত বড় সাহস! তুই কিনা আমার স্বামীকে বিয়ে করে আমার সংসার কেড়ে নিতে চাইছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। আরে আরে টুনি, এটা কি করছিস? ছেড়ে দে বলছি। ওকে আমি বিয়ে করে এনেছি, তাই আজ থেকে মুন্নি এ বাড়িতে সসম্মানে থাকবে। এরপর যদি আর কোনোদিনও ওর শরীরে হাত তুলতে দেখেছি না, তাহলে তোর হাত আমি কেটে ফেলবো আর তোকে বাপের বাড়িতে রেখে আসবো বললাম। এই বলে টোনা মুন্নিকে নিয়ে ঘরে চলে যায়। আর টুনি উঠোনে বসে জোরে জোরে কাঁদতে থাকে। আর টুনি বলতে থাকে, হায় ঈশ্বর, তুমি এভাবে আমার কপালে কেন আগুন লাগালে? এতগুলো বছর ধরে আমি আমার এই সংসারটাকে আগলে রেখেছিলাম, আর আজ কিনা সেই সংসার সামলাবে অন্য কেউ? না, এ কিছুতেই হতে পারে না। ওই মেয়েকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এই বলে টুনি নিজের ঘরে চলে যায়। এদিকে রাত হয়ে যায়। এরপর রাত পেরিয়ে ভোর হয়। টোনা ঘুম থেকে উঠে কাজে চলে যায়। এদিকে মুন্নি, এই যে মহারানী দিদি ভাই, আর কত ঘুমাবে? এখন একটু ওঠো, আমার জন্য একটু খাবার বানিয়ে নিয়ে এসো। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। তোর হাত নেই, তুই রান্না করে খেতে পারিস না? খুব তো এবারের বউ সাজার ইচ্ছা, যেমন ইচ্ছে তেমন কর্ম করে খা, বুঝেছিস? আর ভুলে যাস না যে আমি বড়। ওরে বাবা রে, তুমি বড়? আমি আগে জানতাম না তো। তোমার এমন কথা শুনে তো আমি ভয় পেয়ে গেলাম। একটুও ভয় পাইনি। তোর এই হাসি আর বেশি দিন থাকবে না, বুঝেছিস? তোকে এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি
আমাকে বের করে দিবে আর আমি তোমাকে ছেড়ে দিব? এটা তুমি কি করে ভাবলে? আজ আসুক না টোনা এই বাড়িতে, দেখবে আজ কি করি আমি। এই কি করবি রে তুই? হ্যাঁ কি করবি? এই বলে টুনি মুন্নিকে মারতে শুরু করে, আর মুন্নিও টুনিকে মারতে শুরু করে। দুজনে মিলে তুমুল যুদ্ধ লাগিয়ে দেয়। তখনই সেখানে টোনা এসে হাজির হয়। আমি দ্বিতীয় বিয়ে করেছি একটুখানি সুখের আশায়, আর তোরা দুজন কিনা আমাকে অশান্তির সাগরে ভাসাচ্ছিস। হ্যাঁ, আজ তো তোদের দুটোকেই আমি জমের দুয়ারে পাঠিয়ে ছাড়বো। এই বলে টোনা ঝাড়ু দিয়ে টুনি আর মুন্নিকে অনেক মারতে শুরু করে। তোদের বলেছিলাম দুজনে মিলেমিশে থাকবি, তা না করে ঝগড়া করছিলি তাই না? বল বল, আরো ঝগড়া করবি? হ্যাঁ, দুজনে সব সময় বোনের মতো মিলেমিশে থাকবি। বল, করবি ঝগড়া আরো? বল। আমি মরে যাব, তবু ওই শয়তান মেয়েকে কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমার স্বামীর ভাগ আর আমার এই সংসারের ভাগ কাউকে দিতে পারবো না, কাউকে না। আমিও আর তোকে আমার এ বাড়িতে রাখবো না, আজকে তোকে তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিব আমি। এই বলে টোনা রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে টুনি আর মুন্নি কাঁদতে থাকে। এরপর মুন্নিও ঘরে চলে যায়। তখন টুনি একা একাই বলতে থাকে, আমি ওই মুন্নিকে খুন করে জেলে যাব, তবুও ওকে আমার স্বামীর সাথে সহ্য করতে পারবো না। এসব বলে টুনি কাঁদতে থাকে। আর এদিকে মুন্নি, ওই টুনিকে তো আমি তাড়িয়েই ছাড়বো, তারপর একাই টোনার সাথে সংসার করব আমি। এভাবে মুন্নি আর টুনি দুজনকে শেষ করে দেওয়ার চিন্তা করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। দুদিন পরে গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। মানসিক অশান্তিতে পড়ে টুনি পাগল হয়ে যায়। টুনি তার সামনে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলতে যাচ্ছে। তুই আমার টোনাকে নিয়ে যেতে এসেছিস তাই না? আমি তোকে এবার খুন করে ফেলবো। আমার টোনাকে কেন নিবি, কেন নিবি বল বল। আমি টোনাকে খুব ভালোবাসি। আর মুন্নি, মুন্নি কোথায়? আমি ওর রক্ত দিয়ে স্নান করব। কোথায় রে মুন্নি? টুনির এমন অবস্থা দেখে টোনা খুব ভেঙে পড়ে। আর টোনা বলে, আজ যদি জেদ করে ঝগড়া করে মুন্নিকে বিয়ে করে না নিয়ে আসতাম, তাহলে হয়তো টুনি আজ সুস্থই থাকতো। ও তো আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। আমি কেন করলাম এমনটা? যেভাবেই হোক টুনিকে সুস্থ করে তুলতেই হবে আমাকে। আমি আজই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে টোনা টুনিকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার টুনিকে দেখে বলে, অত্যাধিক মানসিক চাপ আর শারীরিক নির্যাতনের কারণেই ওনারা যেমন অবস্থা। এখন ওনাকে ভালো করার একটাই পথ খোলা আছে। সব সময় ওনার পাশে পাশে থাকতে হবে, খুব বেশি যত্ন নিতে হবে। আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ঔষধগুলো নিয়ে আপনি আপনার স্ত্রীকে বাসায় নিয়ে যান। এরপর টোনা টুনিকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, ও টোনা, কোথায় তুমি? আমাকে ছেড়ে তুমি কেন দূরে দূরে থাকো গো? আমি তোমার পাশে আছি, তুমি ঘুমিয়ে পড়ো টুনি। না না, আমি ঘুমাবো না। শোনো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে ভূত হয়ে যাব। টুনির এমন করুণ অবস্থা দেখে মুন্নির অনেক মায়া হয়। তখন মুন্নি এসে টোনাকে বলে, টোনা, তোমার এখন দিদির পাশে থাকা উচিত। আমার জন্যই আজ দিদির এমন অবস্থা হয়েছে। আমি শুধু চাই তুমি টুনির টোনাই থেকে যাও। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। আমি নিবারক মুন্নি, আজ তুমি যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নিব। ভালো থেকো টোনা। এই বলে মুন্নি চলে যায়। আর টোনা টুনির সেবা যত্ন করতে থাকে। তখন থেকে টোনা টুনির ওপর কোনো মানসিক অত্যাচার করতো না, তাকে অনেক ভালোবাসতো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।